কখনো কি থমকে দাঁড়িয়ে মনে হয়েছে যে শরীরটা নিয়ে আমরা রোজ চলি ফিরি ভাবি বা অনুভব করি সেটা আসলে কি দিয়ে তৈরি? আর আমাদের চারপাশের এই যে বিশাল পৃথিবী, মানে এই মাটি পাহাড় বাতাস, এগুলোরই বা উপাদান কি? আসল প্রশ্নটা হলো, আমরা আর আমাদের এই গ্রহ দুটোই কি একই রাসায়নিক গল্প বলছে? চলুন আজ আমাদের শরীরের একদম ভেতরের সেই মৌলিক রসায়নের জগতে একটা ডুব দেওয়া যাক, আবিষ্কার করি কোন উপাদানগুলো আমাদের জীবন দেয় আর এই পৃথিবীকে তার চেনা রূপ দেয়। বেশ, তাহলে চলুন একেবারে গোড়া থেকে শুরু করি। যদি নিজেদেরকে একদম আণুবীক্ষণিক স্তরে ভেঙে ফেলা যায় তাহলে কি পাওয়া যাবে? আমাদের এই যে অস্তিত্ব, এর মূল ভিত্তিটা আসলে কি? আর এখানেই কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে। আমরা যারা নিঃশ্বাস নিই, বেড়ে উঠি, মানে জীবন্ত, আর আমাদের পায়ের নিচের এই মাটি পাথর মানে জড় পৃথিবী, এই দুটো কি একই উপাদানে গড়া? হয়তো মনে হতে পারে উত্তরটা হ্যাঁ হবে, কিন্তু আসল সত্যিটা জানলে কিন্তু বেশ অবাক হতে হয়। এই স্লাইডের তুলনাটা একবার ভালো করে দেখুন। এটাই জীব আর জড়জগতের মূল পার্থক্যটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আমাদের শরীরে কার্বনের পরিমাণ প্রায় 23%, অথচ পৃথিবীর উপরিভাগে সেটা 1%ও কম। এই কার্বনই হল সেই জাদুকরী মৌল যা জটিল অণু তৈরি করে প্রাণের ভিত্তি গড়তে পারে। অন্যদিকে পৃথিবীতে সিলিকন আছে প্রায় 28%, যা দিয়ে পাথর আর বালি তৈরি হয়, কিন্তু আমাদের শরীরে এর পরিমাণ প্রায় 0। এই মৌলিক পার্থক্যটাই বলে দেয় জীবন কেন কার্বন ভিত্তিক, সিলিকন ভিত্তিক নয়। তাহলে ভাবুন তো, আমাদের শরীরের প্রায় 97%ই মাত্র 4টে মৌল দিয়ে তৈরি: অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন আর নাইট্রোজেন। এই 4টেকে বলা যেতে পারে প্রাণের বর্ণমালা। ঠিক যেমন কয়েকটা অক্ষর দিয়ে লক্ষ লক্ষ শব্দ তৈরি হয়, তেমনি এরা আপোষে মিলে জীবনের সব জটিল অণু, যেমন প্রোটিন বা ডিএনএ তৈরি করে। এই গঠনটা পৃথিবী পৃষ্ঠের জড় গঠন থেকে সম্পূর্ণ আলাদা। আচ্ছা, মৌলকগুলো তো না হয় শরীরের ইট, কিন্তু শুধু ইট দিয়ে তো আর বাড়ি চলে না, তাই না? তাকে জোড়া লাগাতে সিমেন্ট লাগে, ভেতরে জলের লাইন লাগে। তো আমাদের শরীরকে চালায় কোন যৌগগুলো? চলুন এবার সেই গল্পে ঢোকা যাক। আর শুরুটা হবে জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ তরলটা দিয়ে। 70%। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্যি। আমাদের শরীরের ওজনের প্রায় এতটা অংশই হল জল। এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা হলো সেই মাধ্যম যেখানে জীবনের সমস্ত রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে। বলতে গেলে অক্সিজেনের পরেই বেঁচে থাকার জন্য এটা আমাদের সবচেয়ে জরুরি উপাদান। জল ছাড়া আমাদের শরীরের ভেতরের এই রাসায়নিক কারখানাটাই যে বন্ধ হয়ে যাবে। ডাক্তারবাবু মাকে ক্যালসিয়াম ট্যাবলেট খেতে দিয়েছেন। এই কথাটা আমাদের অনেকের বাড়িতেই খুব চেনা, তাই না? আমরা এটা শুনে অভ্যস্ত, কিন্তু কখনো কি গভীরে ভেবেছি যে কেন একটা সাধারণ ট্যাবলেট এতটা গুরুত্বপূর্ণ? এই সহজ পরামর্শের পেছনেই লুকিয়ে আছে আমাদের শরীরের জন্য অপরিহার্য কিছু উপাদানের গল্প। এদের বলা হয় খনিজ আয়ন। দেখুন, ক্যালসিয়াম আয়ন ছাড়া আমাদের হাড় আর দাঁতের কোনো শক্তিই থাকত না, এটা তো আমরা জানি। কিন্তু এর কাজ এখানেই শেষ নয়। আমাদের মস্তিষ্ক যে কোনো নির্দেশ পাঠায় বা আমাদের পেশি যে সংকুচিত হয়, এর পেছনের যে বৈদ্যুতিক সংকেত, সেটা চালাতেও কিন্তু ক্যালসিয়ামের ভূমিকা অপরিহার্য। মানে ক্যালসিয়াম শুধু আমাদের কাঠামো নয়, আমাদের পুরো অপারেটিং সিস্টেমটাকেই সচল রাখে। মেটে খেলে গায়ের রক্ত হয়, এই কথা তো আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। এটা কিন্তু শুধু পুরনো দিনের কথা নয়, এর পেছনেও আছে একেবারে নিখুঁত বিজ্ঞান। চলুন দেখি আয়রন নামের এই খনিজটি আমাদের শরীরে ঠিক কী জাদুকরী ভূমিকা পালন করে। আয়রনকে ভাবতে পারেন আমাদের শরীরের ভেতরের অক্সিজেন ডেলিভারি সার্ভিসের ড্রাইভার। রক্তের লোহিত কণিকায় যে হিমোগ্লোবিন থাকে, সেটা হলো ডেলিভারি ট্রাক, আর সেই ট্রাকের চালকের আসনে বসে আছে আয়রন। এই আয়রনই ফুসফুস থেকে অক্সিজেন তুলে নিয়ে শরীরের প্রত্যেকটা কোষে পৌঁছে দেয়। আয়রন ছাড়া আমাদের কোষগুলো এক কথায় অক্সিজেনের অভাবে দমবন্ধ হয়ে যেত। আমাদের শরীর একটা অত্যন্ত সংবেদনশীল রাসায়নিক ভারসাম্যের ওপর চলে। এই ভাগের বিষয় হলো সেই অ্যাসিড আর ক্ষারের সূক্ষ্ম খেলা, যা আমাদের প্রতিনিয়ত সুস্থ রাখে। খুব সহজ একটা প্রশ্ন, তাই না? কিন্তু এই সাধারণ টক স্বাদের ধারণা থেকেই কিন্তু আমরা অ্যাসিড আর ক্ষারের বিশাল জগৎটাকে বুঝতে শুরু করতে পারি। অ্যাসিড শব্দটার মধ্যে এর পরিচয়টা লুকিয়ে আছে। এটা এসেছে ল্যাটিন শব্দ অ্যাসিডাস থেকে, যার মানেই হল টক।
রাসায়নিকভাবে বলতে গেলে অ্যাসিড হলো এমন একটা যৌগ যা জলে মেশার সাথে সাথে হাইড্রোজেন আয়ন বা H+ ছেড়ে দেয়। আর এই ছাড়া পাওয়া হাইড্রোজেন আয়নগুলোই আমাদের জিভের স্বাদ কর্কককে উত্তেজিত করে, আর আমরা টক স্বাদটা অনুভব করি। আর এই পরীক্ষাটা কি চমৎকারভাবে দেখিয়ে দেয়, তাই না? রসায়নকে বোঝার জন্য সবসময় বড় ল্যাবরেটরির প্রয়োজন হয় না। আমাদের প্রকৃতি নিজেই একটা ল্যাব। ভাবুন তো, জবা ফুলের সাধারণ রস অ্যাসিডের সংস্পর্শে এসে গোলাপি হয়ে যায়, আর ক্ষারের ছোঁয়ায় সবুজ। রসায়নকে এত সহজে চোখে দেখার আর কোনো উপায় আছে কি? আমাদের শরীর কিন্তু সব জায়গায় একরকম নয়। এই স্লাইডটা দেখুন। পাকস্থলীর রস প্রচণ্ড আম্লিক বা অ্যাসিডিক, যা খাবার হজম করতে সাহায্য করে। আবার অন্যদিকে আমাদের রক্ত কিন্তু সামান্য ক্ষারীয়, যা কোষগুলোকে সঠিকভাবে কাজ করতে দেয়। এই আশ্চর্য ভারসাম্যটাই জীবন। চলুন এবার আমাদের রান্নাঘরের সবচেয়ে সাধারণ কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ রাসায়নিক যৌগটির দিকে নজর দেয়া যাক, লবণ। এর কাজ কিন্তু শুধু স্বাদ বাড়ানো নয়, তার থেকে অনেক অনেক বেশি কিছু। এই ঘটনাটা একবার কল্পনা করার চেষ্টা করুন। একজন ঠাকুমা হঠাৎ করে বিভ্রান্ত হয়ে পড়লেন, এমনকি নিজের বাড়ির লোকজনকেও চিনতে পারছেন না। সবাই দুশ্চিন্তায় দিশেহারা। ডাক্তার এসে কোনো দামি ওষুধ দিলেন না, শুধু 1 গ্লাস নুন জল খাওয়াতে বললেন। আর কি আশ্চর্য, কিছুক্ষণের মধ্যেই তিনি আবার সম্পূর্ণ স্বাভাবিক। এটা কোনো জাদু নয়, এটা হলো আমাদের শরীরের খাঁটি রসায়ন। আসল কারণটা লুকিয়ে আছে আমাদের স্নায়ুতন্ত্রের মধ্যে। ভাবুন, আমাদের মস্তিষ্ক আর শরীরের মধ্যে যোগাযোগটা হয় অনেকটা বৈদ্যুতিক তারের মাধ্যমে। লবণ থেকে পাওয়া সোডিয়াম আর পটাশিয়াম আয়ন হল সেই বিদ্যুৎ যা এই তারের মধ্যে দিয়ে সংকেত বয়ে নিয়ে যায়। লবণ ছাড়া আমাদের মস্তিষ্ক আর শরীরের মধ্যকার এই যোগাযোগ ব্যবস্থাটাই ভেঙে পড়বে। আর লবণের প্যাকেটে যে আয়োডিনযুক্ত লেখা থাকে, সেটারও একটা বড় কারণ আছে। আয়োডিন আমাদের থাইরয়েড গ্রন্থিকে সুস্থ রাখে, যা আমাদের শরীরের মেটাবলিজম নিয়ন্ত্রণ করে। বিশেষ করে শিশুদের মস্তিষ্কের বিকাশের জন্য এটা অপরিহার্য। এর অভাবে গলগণ্ড বা গয়টারের মতো মারাত্মক রোগ হতে পারে। বেশ, এতক্ষণ তো আমরা প্রকৃতির রসায়ন নিয়ে কথা বললাম। চলুন এবার দেখি মানুষ হিসেবে আমরা যে কৃত্রিম জগৎ তৈরি করেছি তার রসায়নটা কেমন। পলিমার কি? খুব সহজ কথায় এটা একটা ফুলের মালা। ঠিক যেমন অনেকগুলো ফুলকে একটা সুতো দিয়ে পরপর গেঁথে মালা তৈরি হয়, তেমনি অনেকগুলো ছোট ছোট অণু একসঙ্গে জুড়ে গিয়ে একটা বিশাল অণু বা পলিমার তৈরি হয়। এই ধারণাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একবার ভেবে দেখুন, আমাদের শরীর প্রোটিন আর ডিএনএর মতো প্রাকৃতিক পলিমার দিয়ে তৈরি। এগুলোই হলো জীবনের মূল ভিত্তি। আর অন্যদিকে আমাদের আধুনিক সভ্যতা দাঁড়িয়ে আছে প্লাস্টিক, নাইলনের মতো কৃত্রিম বা সিনথেটিক পলিমারের ওপর। একদিকে প্রাণের গঠন, অন্যদিকে আমাদের তৈরি করা পরিবেশের গঠন, দুটোই পলিমারের খেলা। আর এই দুই ধরনের পলিমারের সহাবস্থানই আজকের পৃথিবীর অন্যতম বড় একটা চ্যালেঞ্জ। তাহলে সবশেষে প্রশ্নটা এটাই দাঁড়ায়, একদিকে আমাদের শরীর যা প্রাকৃতিক উপাদানে তৈরি, আর অন্যদিকে আমাদের পরিবেশ যা দিন দিন কৃত্রিম পদার্থে ভরে উঠছে। এই দুটোর মধ্যে ভারসাম্য আমরা কিভাবে রক্ষা করব? এটা একটা বড় প্রশ্ন, যা নিয়ে আমাদের সবাইকে ভাবতে হবে। Thanks for watching. Don't forget to like and subscribe to Animated Shikha for more videos.